অবিশ্বাসটা কোথায় আসলে? ভাই যেটা বলে সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্রতিজ্ঞা করি কিংবা একটা চুক্তি করি তাতে তো হয়ে যায়। বিষয়টা দেখেন খুব সিম্পল। আপনি প্রথম ভাববেন আমরা যা কিছু করি না কেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ নিয়ে ভাবি। প্রত্যেকে তাই তো বলি ঘুরে ফিরে, তাই বলে সবাই। উনি জনগণের সেবা করবেন, আমি জনগণের সেবা করবো, আপনি রাষ্ট্র এবং জনগণ। আচ্ছা এইবার আসেন সিম্পল, একটা জুলাই আপরাইজিং হইল, অভ্যুত্থান হয়ে গেল। আচ্ছা এটা তো আমার ইন্টারনাল, টোটালটা ইন্টারনাল, আমরা শেখ হাসিনাকে তাড়াই দিলাম। এখন আমার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিব। সেটা কি? একটা জুলাই সনদের আইনি ভিত্তি। সবাই যখন দাবি করি যে আমরা সবাই জুলাই আন্দোলনে শরিক ছিলাম, হ্যাঁ, এটা যখন আমরা দাবি করি তাহলে এই আইনি স্বীকৃতিটা যদি আমরা দিয়েই দিলাম যে ইয়েস এটাকে আইনি স্বীকৃতি দিলাম এবং এটা সংবিধানে সংযোজিত হবে, তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে? এক, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি কি হবে? 2 নাম্বার 3 রাষ্ট্র এবং দেশের জনগণের অকল্যাণ কি হবে? নাম্বার 4 প্রতিবেশী দেশ বলেন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা আমার কি হ্যাম্পার করবে? কোনো হ্যাম্পার করবে না। তাহলে আমি এটা মেনে নিতে পারছি না কেন? 1 2 নম্বর ফাইনালি যখন আমি মেনে নিলাম কি গণভোট এবং গণভোট আর সংসদ নির্বাচন একই দিনে করব, এখনো আবার তাত্ত্বিক ব্যাখ্যা আসতেছে যে রাষ্ট্রপতির আদেশ আসলে সেটা আইনি মর্যাদা পাবে না। মানে আমি এখন বলছি কেন এটা? তার মানে আমি চাচ্ছি না জুলাই সনদ নাকি, নাহলে আমি বলবো কেন এই জিনিসটা? আচ্ছা জুলাই সনদ হোক, নির্বাচন হয়ে যাক, তারপরে গণভোট মানলাম না, কিছুই করলাম না, আইনি ভিত্তিও দিলাম না, তাও তো চলে। আমি এখনই বলার মানে কি? আমি কি বারবার বুঝাইতে চাচ্ছি আমি এটা চাই না, আমি জুলাই সনদ চাই না, এর স্বীকৃতি চাই না? তাহলে রাষ্ট্রের প্রতি আইন আদের যখন আইনি মর্যাদা পায় না, এই কথাটা আমার এখন বলার দরকার কি? কি দরকারটা কি আমার? আর সবচেয়ে বড় কথা আমি আবারও বলছি যে জুলাই গণভোটের মানে আদেশকে সংসদ মানতে বাধ্য। অফকোর্স গণভোট তো আমি মনে করি গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়। গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়, নাহলে গণভোটের প্রয়োজন কি? যেমন ধরেন আমি এক জায়গায় বলছি প্রফেসর ইউনূস সাহেবের জায়গায় যদি আমি হইতাম, আমি যদি টেক ওভার করতাম, আমি প্রথম 15 দিন থেকে 1 মাসের মাথায় সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন পরিষ্কার এর উপরে গণভোট করতাম। ওই মুহূর্তে 8 কোটি 9 কোটি ভোট পড়তো। কথার কথা বলছি আমি, কোনো সন্দেহ নাই 8-9 কোটি ভোট পড়তো। কারো সাধ্য ছিল না সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন, হ্যাঁ বা না। উনি করেন নাই, কেন করেন সে তার ব্যাপার। আজকেও আবার বলতেছি যেহেতু গণভোটটা ফাইনালি গণভোট একদিনে চলে গেছে, যেটা জুলাই সনদের স্বীকৃতি হবে, আবারও বলছি বিজয়ী দল যদি ক্ষমতায় যেতে পারে ভোট নিয়ে, গণভোট যদি ফেল করে তাহলে ধরে নেওয়া হবে কি? সুতরাং যারা ক্ষমতায় যাবেন এবং জিতবেন এবং এই গণভোট যদি না বোধক হয়ে যায় তার দায়িত্ব তাদের হবে। এখন তিনি যেই যাক ক্ষমতা, যেই যাক। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আপনার কাছে 2টা প্রশ্ন শেষে। 1 নম্বর প্রশ্ন হলো আগামী সংসদ নির্বাচন প্লাস গণভোট যেহেতু একদিনে হচ্ছে এখন পর্যন্ত যা আছে, গণভোটে কোনো দল নার পক্ষে কোনো দল হার পক্ষে যাওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা? সবশেষ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা একেবারে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, একেবারে এই জুলাই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে সময় গেল, 1-1.5 বছর গেল, শেখ হাসিনার বিচারের রায় হলো, আপনাদের নেত্রীর একেবারে একটা ঠুনকো মামলায় তাকে দীর্ঘদিন একেবারে বসবাসযোগ্য না এমন ইয়েতে রাখা হলো, জেলখানায় রাখা হলো। তো এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় ধরনের শিক্ষাও বলতে পারেন, অর্জনও বলতে পারেন, যে একটা নির্যাতনকারী বা একটা জালেমের একটা বিচার হচ্ছে। এগুলো কি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে এসে দেখবেন না? না, এটা দেখেন অ্যাক্টিং চেয়ারম্যান তিনি নিজেও রাজনীতিবিদ, তিনিও একজন আপনার তার নিজের একটা নেতাকর্মীরা খুব আগ্রহ নিয়ে বসে আছে। আচ্ছা সেটা আছেন, উনি কেন হচ্ছেন না বা উনি আসবেন? উনি তো আমার সম্ভবত মনে হয় যে তফসিল ঘোষণা হলে বোধহয় আসবেন বা এই জাতীয় কিছু, জানি না, ওটা ওনার ব্যক্তিগত। তারেক রহমান সাহেবের কথা বলছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাহেবের কথা বলছেন। এত বড় বড় ইভেন্ট হচ্ছে আপনার, এত বড় বড় ইভেন্ট হচ্ছে, উনি আসতে পারেননি দেশে। এখন এগুলো না, ওনার আসতে তো কোনো বাধা নেই। ওনার একটা বিষয় আছে যেটা হচ্ছে নিরাপত্তার বিষয় আছে, যে বিষয়টা খুব বেশি কনসার্ন হয়েছে। এবং আমি গত কয়েকদিন আগেও দেখেছি অস্ট্রেলিয়ান একজন পার্লামেন্ট মেম্বার তিনি নিজেও আপনার আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার বুলেট প্রুফ গাড়ি জন্য আবেদন করা হয়েছে, সেটা হয়েছে সম্ভবত। সেটা আপনার যদি আমি জানি না, মনে করেন যে আপনার অর্ডার দিলে আসলে মনে করেন যে ইম্পোর্ট হয়ে আসা বিভিন্ন ব্যাপার সেবার আছে, সেগুলো বিভিন্ন বিষয়, বুলেট প্রুফ গাড়ি, এই ধরনের বিষয়গুলো, তাই না? এখন আমি একটা কথা বলি যে আপনি যে বেশ কয়েকটা কথা বলেন, যে গণভোটের কথা বললেন, গণভোটের না হা
কোনটা হবে না হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখেন আওয়ামী লীগের 15 থেকে 20%, এটা বাস্তবতা, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। তারা মনে করেন যে তাদের তো নাক কেটে অন্য যাত্রা ভঙ্গ করবেন না, তাহলে তারা সঙ্গত কারণে তারা নাতে যাবেন। আরেকটা বিষয় আছে, গণভোট নিয়ে মনে করেন ডিসস্যাটিসফ্যাকশন যাদের আছে, আমি কারো কথা উল্লেখ করলাম না, নাম বললাম না। তারা তো বললো জিদ্দের ভাত কাউয়ারে খাওয়াম, জিদ্দের ভাত কাউয়ারে খাওয়াম। আমি তো বলি না আমি খাওয়াবো, আমি তো বলছি না, আপনি কেন আমাকে এই করছেন ঠাকুর ঘরে কেড়ে আমি তো লাগাই না, না আমি বলছি এরকম তো হতে পারে। এই কারণেই বলছি এই আপনার হা না ভোটের মধ্যে যাওয়ার দরকার ছিল না। প্রেসিডেন্ট সবাই মিলে ঐকমত্যে আসতেন, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে আইন করে দিত, সেটা পরে গিয়ে পার্লামেন্টে হতো। কারণ জনগণের, আমরা বলি এই সরকারটাই যেমন আমরা বলি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি। অসীম ভাই শেষ টাইম তো এটা নিয়ে বিতর্ক করা যায়। যখন আপনি পার্লামেন্টে পাশ করলেন তখন যদি সংবিধানের বেসিক স্ট্রাকচার হিট করে আপনাকে তো আবার গণভোটে যেতে হবে। আমি তো ওটা বলছি অবশ্যই হবে। এখন এই কারণে রাজ্জাক কিভাবে বলছেন যে গণভোট খুব বৈধ হবে, আমি বলছি যে আপনি সংবিধানকে সংশোধন করার জন্য বেসিক স্ট্রাকচার পরিবর্তনের জন্য যখন মিটিং করেন, ওইটা কিন্তু হাই ট্রিজন, ওটার জন্য গণভোটের ফলটারে বাদ দিতে পারবেন না, সেই মোতাবেক সংশোধন হবে। ওইটার জন্য যে কেউ সবার বিচার চাইতে পারে যে আপনারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের শামিল কাজ করে, এটা এমনি হইতে পারে। বলছি অসীম ভাই একেবারে সময় শেষ। সম্ভব এদেশে অনেক কিছু, সব অসম্ভবের ধন্যবাদ, সব সম্ভবের দেশও আমাদের। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকী।